Good evening, students. How are you? I hope all of you are well physically, though I suppose none of you are mentally good, for we all are under lockdown because of the COVID 19 outbreak all over the world. COVID 19, this is scientific name, you know, its colloquial name is coronavirus outbreak. Save it, we must carry on our life as well as our studies. That's why we teachers have arranged for online classes. So, welcome to my online class, that is e-class. Today I am going to discuss an unseen passage to you. Please listen to it carefully. Section B, Reading Comprehension Unseen. While I am reading, you must see through the words, because word meaning is an important part in unseen passage. I am going to read. I must have been 8 or 9 when my father gave me a small diary. বাক্যটা খুব একটা কঠিন নয়, এটা রাস্কিন বন্ডের লেখা একটা অংশ থেকে নেওয়া হয়েছে। বইটার নাম রেন ইন দ্য মাউন্টেন্স। উনি বলছেন যে আমার বয়স তখন নিশ্চিতভাবে 8 অথবা 9 বছর, যখন আমার বাবা আমাকে একটা ছোট্ট ডায়েরি উপহার দিয়েছিলেন। অ্যান্ড আই বিগ্যান মাই ফার্স্ট টেন্টেটিভ ফোরেজ অ্যাজ এ রাইটার, এবং আমি শুরু করেছিলাম আমার প্রথম সম্ভাব্য ফোরেজ, মানে হচ্ছে হঠাৎ আক্রমণকে ফোরেজ বলা হয়, মানে আমার মধ্যে প্রথম সম্ভাবনা দেখা দিয়েছিল হঠাৎ করে কোনো কিছু লেখার বা লেখক হওয়ার। ঠিক আছে, অর ওয়ার্ডসমিথ, অথবা শব্দ নিয়ে খেলা করার যে আবেগ সেটা আমার মধ্যে এসেছিল। যেমন তোমরা জানো, গোল্ড স্মিথ স্বর্ণকার, ব্ল্যাক স্মিথ কামার, হ্যাঁ, ব্ল্যাক স্মিথ যিনি লোহার জিনিস তৈরি করেন, তাহলে ওয়ার্ড স্মিথ যিনি ওয়ার্ড নিয়ে খেলা করেন বা ওয়ার্ড নিয়ে বিভিন্ন গল্প উপন্যাস ইত্যাদি লেখেন। তাহলে মাত্র 8-9 বছর বয়সেই তার মধ্যে লেখক হওয়ার বৈশিষ্ট্য বা সম্ভাবনা দেখা দিয়েছিল। অ্যাজ আই হ্যাভ সামটাইমস ডিসক্রাইবড মাই কলিং, যেটা আমি প্রায়শই কি বর্ণনা করেছি আমার নিজেকে, কি ওয়ার্ডসমিথ হিসাবে। তিনি নিজেকে লেখক বলে খুব একটা মনে করতেন না, তিনি নিজেকে বলতেন ওয়ার্ডসমিথ। ঠিক আছে। মেনি অফ দোজ আর্লি ডায়েরি এন্ট্রিজ ওয়ার লিস্টস, আমার প্রথম দিকের ওই লেখাগুলোর মধ্যে যেগুলো আমি অন্তর্ভুক্ত করেছিলাম ডায়েরিতে, সেগুলো ছিল মূলত লিস্ট, তালিকা। শব্দ অবশ্যই ওগুলোই, তার কারণ ধর আমি কি কি বই পড়লাম লাইব্রেরি থেকে নিয়ে এসে, সেগুলো আমি এন্ট্রি করে রাখলাম ডায়েরিতে। হ্যাঁ, ধর সেখানে তো আর বাক্য লেখা হচ্ছে না, একটা একটা ওয়ার্ড লেখা হচ্ছে। এটাই কিন্তু ভবিষ্যতে বড় লেখক হওয়ার একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে সেগুলো ছিল একটা কেবলমাত্র এন্ট্রিজ অফ লিস্ট, তালিকা। কী 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 বিষয়ের উপর তিনি লিস্ট করতেন? বুকস রেড, যে বই তিনি পড়তেন; গ্রামোফোন রেকর্ডস, যে গ্রামোফোন রেকর্ডগুলো তিনি শুনতেন, কালেক্টেড যেগুলো সংগ্রহ করে রাখা হতো; ফিল্ম সিন, যে সিনেমাগুলো তিনি দেখতেন অ্যান্ড এনজয়ের উপভোগ করতেন। বাট ইভেন দিস ইন্ডালজেন্স ওয়াজ এ ডিসিপ্লিন অফ শর্টস, কিন্তু এই যে তার
ইন্ডালজ মানে কোনো কাজে নিজেকে নিযুক্ত করা, এই যে তার কাজের প্রতি মানে এই যে লেখার প্রতি অনুরাগ, ঠিক আছে, সেটা এক ধরনের কী ছিল, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, ঠিক আছে। এটা একটা নেশার মতো, একটা অভ্যাসের মতো, রোজ তাকে ডায়েরিতে লিখতে হবে, হ্যাঁ, এটা তার কাছে একটা ইন্ডালজেন্স হয়ে গিয়েছিল, তার জন্য একটা কর্তব্য, একটা কাজের মতো হয়ে গিয়েছিল। অ্যান্ড ওয়াজ টু স্ট্যান্ড মি ইন গুড স্টেট ইন লেটার ইয়ার্স, এবং সেটাই আমাকে দাঁড় করিয়ে দিয়েছিল পরবর্তী কালে একটা ভালো জায়গায়, স্টেট মানে প্লেস। ইট মেড মি নিট অ্যান্ড মেটিকুলাস, এটা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেছিল, এবং মেটিকুলাস মানে যেটাকে বলছে ওয়ার্ড মিনিংটা হচ্ছে, আমাকে মেটিকুলাস মানে নিট মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মেটিকুলাস মানে খুব, যেটাকে বলা হয় ডিসিপ্লিনড, মানে নিয়মানুবর্তী আর কি, নিয়ম শৃঙ্খলা মেনে চলে এমন, হ্যাঁ, খুব পরিশ্রমী, হ্যাঁ, করে তুলেছিল। অ্যান্ড হেল্প মি ফ্রম দ্য হ্যাবিট অফ কিপিং নোটস অ্যান্ড ফিলিং অ্যাওয়ে ফ্যাক্টস, এবং আমাকে সাহায্য করেছিল এই অভ্যাসটা ধরে রাখতে, বিভিন্ন বিষয়ের নথি লিখে রাখতে এবং ঘটনা লিখে রাখতে, মানে খাতায় বা ওই ডায়েরিতে লিখে রাখতে। নট পারহাপস এসেনশিয়াল অ্যাট্রিবিউটস ফর এ রাইটার, সম্ভবত এগুলো প্রয়োজনীয় বৈশিষ্ট্য ছিল না বা উপাদান ছিল না একটা লেখকের পক্ষে, বাট ইউজফুল ওয়ান্স, কিন্তু সেগুলো উপকারী ছিল। ইয়ং রাইটার্স উইথ ন্যাচারাল ট্যালেন্ট আর অফেন হ্যান্ডিক্যাপড বাই আনটাইডি ওয়ার্কিং হ্যাবিটস, তরুণ লেখকেরা যাদের স্বাভাবিক বুদ্ধিমত্তা আছে, তারা কি না অনেক সময় বিকলাঙ্গ হয়ে যায়, মানে বিকলাঙ্গ হয়ে, মানে যেমন একটা মানুষ যদি বিকলাঙ্গ হয়, সে ভালো করে চলতে পারে না, ভালো করে কথা বলতে পারে না, তেমনি এখানে হ্যান্ডিক্যাপ বলতে, লেখক হ্যান্ডিক্যাপ মানে কি, সে লিখতে গিয়ে থেমে যায়, কেন না, তার ওই অপরিষ্কার মানে এলোমেলো কাজের অভ্যাসের জন্য, মানে আজকে লিখলাম আবার 5 দিন পরে লিখলাম, এটাকেই বলা হচ্ছে এখানে আনটাইডি ওয়ার্কিং হ্যাবিটস। এ ফ্রেন্ড অফ মাইন রোড কোয়াইট ব্রিলিয়ান্টলি, আমার একটা বন্ধু ছিল যে খুব সুন্দর লিখতো, বাট অলওয়েজ কন্ট্রাইভড টু লুজ হিজ ম্যানাস্ক্রিপ্টস, কিন্তু সে কন্ট্রাইভড মানে প্রবণ, মানে প্রায়শই যে কাজ করতে সে অভ্যস্ত ছিল, সেটা হলো কি না, সে প্রায়শই তার পাণ্ডুলিপি হারিয়ে ফেলতো, মানে যেটা লিখতো সেটা হারিয়ে ফেলতো। তাহলে সেটাকে যদি গুরুত্ব না দিই, সেটা হারিয়ে ফেলবে। যে জিনিসটা করবে সেটা সে অবশ্যই ভালোবেসে করবে, তাই না? তাহলে সে এইরকম ভালো লিখতো, কিন্তু নিয়মিত লিখতো না, এবং যা লিখতো সেটাকে সংরক্ষণ করে রাখতো না, সেটা সে হারিয়ে ফেলতো, ঠিক আছে। হি নাও ব্রিডস অ্যাঙ্গোরা র্যাবিটস, এখন সে অ্যাঙ্গোরা প্রজাতির খরগোশ প্রজনন করে, মানে পালন করে আর কি, ঠিক আছে। হোয়াইল অ্যাট বোর্ডিং স্কুল, যখন বোর্ডিং স্কুলে আমি ছিলাম, ইন দ্য হিল স্টেশন, ওই পাহাড়ি যে শহর সিমলাতে, দ্য দেন সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া, যেটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন ক্যাপিটাল বা রাজধানী, আই ডিসকভার ডিকেন্স ইন দ্য স্কুল লাইব্রেরি, আমি স্কুলের লাইব্রেরিতে ডিকেন্স এর লেখা আবিষ্কার করেছিলাম। ডিকেন্স একজন বিখ্যাত ইংলিশ রাইটার, লেখক, ঔপন্যাসিক, নোভেলিস্ট। অ্যান্ড ক্যাপটিভেটেড বাই ডেভিড কপারফিল্ড, এবং তার লেখা ডেভিড কপারফিল্ড একটা উপন্যাসের নাম, সেটার দ্বারা আমি খুব রোমাঞ্চিত হয়েছিলাম, হ্যাঁ। ডিসাইডেড আই ওয়াজ গোয়িং টু বি এ রাইটার লাইক ডেভিড, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডেভিডের মতোই আমি কী হব না, একজন লেখক হব। ডেভিড কপারফিল্ড একটা ক্যারেক্টারের নাম, যে ডিকেন্সের ওই ডেভিড কপারফিল্ড নোভেলে সেও ভালো লিখত। হু ওয়াজ রিয়েলি চার্লস ডিকেন্স, তাহলে অ্যাকচুয়ালি ডেভিড কপারফিল্ড যে ক্যারেক্টারটা চার্লস ডিকেন্স তৈরি করেছে, তারই আদলে লেখক বুঝতে পেরেছিলেন,
রাস্কিন বন্ড, যে অ্যাকচুয়ালি ডেভিড ছিল চার্লস ডিকেন্স। তাহলে তারই মতো আমি লেখক হতে চেয়েছিলাম। অ্যাজ দ্য এজ অফ 13 আই ডিড ইনফ্যাক্ট রাইট এ শর্ট নোবেল। এবং মাত্র 13 বছর বয়সে আমি একটা ছোট উপন্যাস লিখে ফেলেছিলাম, অন অ্যাকাউন্ট অফ স্কুল লাইফ, স্কুলের জীবন বর্ণনা করে, ইউলোগাইজেস অফ মাই ফ্রেন্ডস মোস্টলি, যেটা আমার বন্ধুরা খুবই প্রশংসা করেছিল। প্রশংসা এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি কিছু লিখলাম, কেউ প্রশংসা করলো, আমি খুব এনকারেজড হব। ঠিক আছে, তিনি সেটা হয়েছিলেন, সাহায্যটা পেয়েছিলেন, বন্ধুরা তাকে প্রশংসা করেছিল, তিনি উৎসাহিত হয়েছিলেন। ঠিক আছে, তাহলে কোশ্চেনগুলো করবি, তার সঙ্গে গ্রামার যেটা আছে সেটাও করবি, ওয়ার্ড মিনিং আছে ওটাও করবি। ঠিক আছে, আর 5-এর দাগে একটা স্টোরি রাইটিং আছে, ওটা অবশ্যই লিখবি। একটাই দিচ্ছি আজকে, কেননা দেখছি তো অনেকে জমা দিচ্ছে না, করছে না। হ্যাঁ, ঠিক আছে, কী ভাবছিস জানি না। স্টোরি পয়েন্টগুলো দেখ। ইংলিশ সোলজার প্রিজনার অফ ওয়ার ফর মেনি ইয়ার্স। তাহলে যেহেতু পয়েন্টগুলোকে এক্সটেন্ড করতে হবে, তাহলে একটু ভাবতে হবে। বলছি যে ইংরেজ সৈনিক অনেক বছর যুদ্ধের বন্দি হয়েছিল, রিটার্নস হোম, বাড়ি ফিরে এলো। ওয়ান ডে মিটস এ বার্ড সেলার, একদিন সে একটা পাখি বিক্রেতার সঙ্গে সাক্ষাৎ করলো। বাইজ অল দ্য বার্ডস ইন দ্য কেজেস, খাঁচা সমেত সমস্ত পাখিগুলো কিনে নিল, রিলিজেস দেম, এবং সেগুলো সব ছেড়ে দিল, মুক্ত করে দিল। এই গল্পটা তাহলে অনেকেই জানিস। ঠিক আছে, এবার এটাকে বাড়াতে হবে। টাইটেল দিবি, একটা টাইটেল তো ক্যারেক্টার থেকেই দেওয়া যায়। তাহলে দ্য ইংলিশ সোলজার অ্যান্ড দ্য বার্ড সেলার, দুটো ক্যারেক্টার আছে, এখান থেকে দেওয়া আছে। ঠিক আছে, এবার প্রথম পয়েন্টটা ইংলিশ সোলজার প্রিজনার। তাহলে কি এটা প্রিজনার কেন হলো, একটা আমাকে গল্প ফাঁদতে হবে এরকম, যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ গ্রেট ব্যাটেল বিটুইন ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স। ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা বড় যুদ্ধ হয়েছিল। ইন দ্যাট ওয়ার অ্যান ইংলিশ সোলজার ওয়াজ কেপ্ট অ্যাজ এ প্রিজনার ইন ফ্রান্স। ফ্রান্সে তাকে রাখা হয়েছিল বন্দি হিসাবে, যুদ্ধের বন্দি হিসাবে। আফটার সাম মান্থস দ্য ওয়ার এন্ডেড উইথ এ পিস ট্রিটি বা পিস প্যাক্ট, মানে শান্তি চুক্তি, এর দ্বারা যুদ্ধটা শেষ হয়েছিল। সো অ্যাজ এ কন্ডিশন অফ দ্য প্যাক্ট, চুক্তির শর্ত হিসাবে, দ্য ইংলিশ প্রিজনার ওয়াজ রিলিজড ফ্রম হিজ ইমপ্রিজনমেন্ট, অথবা ফ্রম দ্য জেল। ঠিক আছে, কামিং আউট অফ দ্য prison house, the English soldier looked at the open sky, the waving green trees, and the open fields. He felt immense freedom after having served months of imprisonment. দীর্ঘদিন, কয়েক মাস বন্দিদশা কাটিয়ে বাইরে এসে সে কী করলো না, স্বাধীনতার স্বাদ উপভোগ করল। He returned home, spent time with his family members. Then one day he strolled down to the market
অফ হিজ টাউন, হ্যাঁ, তার শহরের বাজারে তিনি ঘুরতে এসেছিলেন। দেয়ার হি স এ ম্যান সেলিং caged birds. He came to the bird seller, looked at the birds, felt pity for the birds, felt agony or pain for the birds. So he thought something and bought all the birds with cages. খাঁচার সঙ্গে সমস্ত পাখিগুলো সে কিনে নিল। দেন টু দ্য অ্যাস্টনিশমেন্ট অফ এভরিবডি প্রেজেন্ট ইন দ্য মার্কেট, প্রত্যেকের বিস্ময় দেখে দ্য ইংলিশ সোলজার ওপেন্ড দ্য ডোরস অফ দ্য কেজেস অ্যান্ড লেট দ্য বার্ডস ফ্লাই অ্যাওয়ে ইন্টু দ্য ব্লু স্কাই। অ্যাজ the birds were coming out one after another and flew into the sky, the soldier clapped his hands in joy like a child, একদম শিশুর মতো হাততালি মারছিল আনন্দে। The bird seller asked him, What's happened to you? Why did you let loose all the birds after buying them all? সব কিছু কিনে নেওয়ার পর আবার ছেড়ে দিলেন কেন? The soldier only smiled at him and said, Because only the sufferer feels the pangs of suffering. কেবলমাত্র ভুক্তভোগীই জানে কষ্ট কি, মানে যে কষ্টটা ভোগ করেছে সেই জানে। দেন অল আন্ডারস্টুড হোয়াট দ্য ইংলিশ সোলজার মিন্ট। হ্যাঁ, সবাই বুঝতে পারলো ইংলিশে কী, যে সে দীর্ঘদিন জেলে ছিল বলে সে সাফারিং বা কষ্ট কি জেলে থাকার, বন্দি থাকার, সেটা সে মানে অনুভব করেছে, তাই জন্য সে পাখিগুলোকে ছেড়ে দিয়েছে। তা লাস্টের যে লাইনটা আমি বললাম ওটাই করবি, মানে মোরাল যদি করিস তো ওটাই করবি, ঠিক আছে। অনলি দ্য সাফারার ফিলস দ্য প্যাংস অফ সাফারিং, PANGS প্যাংস মানে বেদনা, আর সাফারিং মানে হচ্ছে কষ্ট, ঠিক আছে। আর একটা আছে ইউজেস অফ সোশ্যাল মিডিয়া, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস। এটা পয়েন্ট দেওয়া নেই, তোরা লিখতে পারবি না, আমি করে দেবো পরে। আর ক্লাস 10-এর ছেলেরা যদি সিয়ের দাগেরটা পারিস তাহলে ওটা লিখবি। 9-এর জন্য শুধু ওই গল্পটাই দিলাম, আর 10-এর ছেলেরা ওটা করে রাখবি। ব্যাড কন্ডিশন অফ স্ট্রিট লাইটস, তোমাদের এলাকায় যে বাজার এলাকাগুলো বিশেষ করে বা বাস স্ট্যান্ডগুলো দেখা গেছে যে করেছে, কি বলে, কর্নারে সব সরকার থেকে, পিডিও অফিস থেকে লাইটসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেগুলো কিছুদিন ঠিকঠাক চলার পরে ফল্ট হয়ে গেছে, কোনোটা আর জ্বলছে না, কোনোটা নিচে জ্বলছে। হ্যাঁ, সুতরাং কি প্রবলেম হচ্ছে, মেয়েদের বিশেষ করে যারা বাইরে থেকে আসে পড়াশোনা করে, হ্যাঁ, রাত হয়ে যায়, তাদের অসুবিধা হচ্ছে। বা আলো না থাকার জন্য স্ন্যাচার মানে যারা ছিনতাইবাজ তাদের উৎপাত বাড়ছে, হ্যাঁ, ক্রিমিনালদের দৌরাত্ম্য বাড়ছে। এটা নিয়ে লিখতে হবে, এটা যদি পারিস তো লিখে। গুড নাইট।